2024-25 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, দেশের অর্থনীতিকে টেনে তুলতে কি ছক থাকতে পারে এবারের বাজেটে? ধন্যবাদ শম্পা। আর কয়েক ঘন্টা পর অর্থাৎ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনা পেশ করবেন। এখন পর্যন্ত আমরা অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে যতটুকু জেনেছি যে এই বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার কাছাকাছি চলে যেতে পারে। অর্থাৎ যদি আমরা একেবারেই নির্দিষ্টভাবে বলি তাহলে এটি 7,97,000 কোটি টাকার মতো দাঁড়াতে পারে। এবং এই বাজেটটিও বরাবরের মতোই ঘাটতি বাজেট। আপনি জানেন যে বাংলাদেশের মতো যেই স্বল্পোন্নত দেশ, সেই দেশগুলোতে কিন্তু ঘাটতি বাজেটে দিয়ে থাকে। এটি আসলে অর্থনীতির গতি প্রবাহ ঠিক রাখার জন্য। তো এই বাজেটের ঘাটতি মেটানোর জন্য সরকার নানা ধরনের চিন্তা ভাবনা, নানা ধরনের পদক্ষেপ নেবে, সেটি আসলে অর্থমন্ত্রীর বক্তব্যেই ফুটে উঠবে। অর্থমন্ত্রী আসলে কতটা দক্ষতার পরিচয় দেয়, যে আসলে কিভাবে তিনি ঘাটতি ব্যবস্থাপনা করবেন, অর্থের সংস্থান কিভাবে হবে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিনি কিভাবে নির্ধারণ করবেন, সব মিলিয়ে বাজারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি ধরনের বার্তা থাকে, এই বার্তাগুলো অর্থমন্ত্রীর বক্তব্যে থাকবে। তো আমরা আজকে বাজেট নিয়ে সারাদিনই এই জাতীয় সংসদ সচিবালয় থেকে আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব যে আসলে আজকের বাজেটে কি থাকছে, কোন পণ্যের দাম বাড়ছে, কোন পণ্যের দাম কমছে, একই সঙ্গে কোন কোন পণ্যের উপর কি ধরনের কর করা হয়েছে, বিলাসী পণ্যগুলোর উপরে কর কতটা বাড়াচ্ছে বা কমাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত বলবো। তবে আজকে শুরুতেই একটু আমি আমার সহকর্মী মুন্নাফ রশিদ আমার সঙ্গে আছেন। মুন্নাফ, আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে সার্বিকভাবে এই জাতীয় সংসদ সচিবালয়ে বাজেট প্রস্তাবনা পেশ করার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে বাজেট যখন পেশ হয়, বাজেট প্রতি অর্থ বছরে যখন বাজেট পেশ হয়, তখন কিন্তু সাধারণ মানুষের একটি চিন্তা থাকে, ধারণা থাকে, বা মানুষের একটি উৎসাহ থাকে যে বাজেট কিভাবে পেশ করা হয়, বাজেটের আগের কার্যক্রম, বাজেট পাশ হওয়ার যে পরবর্তীতে যে অধিবেশনগুলো হয়, এগুলো নিয়ে মানুষের ভিতরে একটা কৌতূহল সবসময় দেখতে পাই আমরা। তো বাজেটের দিনে সকালে যে বিষয়টি সবসময় লক্ষ্য করা যায়, একটি ঐতিহ্যই বলা যায় যে অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেন, প্রস্তাব করেন বাজেট অধিবেশনে সংসদে, তো তিনি কিন্তু সকালে সেই লাল ব্রিফকেস বলেন, যে ঐতিহ্যগত যে ব্রিফকেসটি বলা হয়, যে লাল অথবা মেরুন কালারের যে ব্রিফকেসটি থাকে, সেই ব্রিফকেস নিয়ে কিন্তু তিনি সংসদ সচিবালয়ে প্রবেশ করেন। এবং তার সাথে কিন্তু একই সময়ে যে মন্ত্রিপরিষদের যেসব সদস্যরা থাকেন তারাও কিন্তু সচিবালয়ে প্রবেশ করেন, সংসদ সচিবালয়ে। এখানে একটু কথা জানিয়ে রাখতে চাই যে এই সংসদ অধিবেশনের শুরুতেই কিন্তু বিষয়ে পেশ করার জন্য একটু আপনার কাছে যদি আবার আসবো, তো একটু বলে রাখতে চাই যে আসলে এই বাজেটে সরকারের সবচেয়ে বড় যে লক্ষ্যমাত্রাটা, আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকার লক্ষ্যমাত্রা হিসেবে ধরে নিচ্ছে। কারণ আপনি জানেন যে আসলে এই যে চলমান এই অর্থ বছরের যে বাজেটটি পেশ করা হয়েছিল গত অধিবেশনে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে সরকার আসলে 5.5% মূল্যস্ফীতি রাখতে চায়। কিন্তু আমরা বরাবরই দেখেছি যে মূল্যস্ফীতি বরাবরই 8-9 কাছাকাছি, 9-এর আশেপাশে যায়। এই বিষয়ে যদি একটু বলেন। না, আপনাকে এটি অবশ্য আপনি যেটি বললেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা বর্তমান সরকারের সবথেকে বড় একটি লক্ষ্য, এবং বলা হচ্ছে যে চ্যালেঞ্জও বলা যেতে পারে। বলা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা কোভিড পরবর্তী সময়ে যেসব কারণে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, বাংলাদেশও এই আন্তর্জাতিক যেসব পরিমণ্ডলের বাইরে নয়, ফলে বাংলাদেশেও একটি আমরা দেখেছি যে মূল্যস্ফীতি বেড়ে গেছে। এই জায়গাটি থেকে এইবার যে বাজেট পেশ করা হচ্ছে, এই বাজেটে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সবথেকে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এখানে আমি একটু বলি যে সাংঘর্ষিক একটা ব্যাপার রয়েছে। যেমন IMF এর শর্ত রয়েছে যে সকল যেসব শিল্প সেক্টর রয়েছে, শিল্প খাত রয়েছে, সেসব জায়গাতে কিন্তু যে কর অবকাশ দেয়া হয়, সেই অবকাশগুলো উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ কর অবকাশ দেয়া যাবে না। এই কর অবকাশ দেয়া যাবে না যখন বলা হয়েছে, তখন কিন্তু এই বাজেটে আমরা দেখতে পাবো, হয়তো বা সেটি আমরা আর কয়েক ঘন্টা পরে সেটি আমরা দেখতে পাবো, জানতে পারবো। তো এই যে কর অবকাশ যখন উঠিয়ে নেওয়া হবে, তখন কিন্তু এক ধরনের চাপ তৈরি হবে। হ্যাঁ, তো এই যে শিল্প খাতে যখন চাপ তৈরি হবে, এবং এই যে আপনাকে এর সাথে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, বাজেটে কিন্তু ঘাটতি বাজেট কিন্তু প্রায় আমাদের এবারও ধরা হচ্ছে যে 2,56,000 কোটি টাকার একটি ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটানোর জন্য কিন্তু সরকার দুইভাবে অর্থ সংগ্রহ করে থাকে। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটি হচ্ছে বৈদেশিক উৎস। তো এই অভ্যন্তরীণ উৎস থেকে বলা হয় যে
ব্যাংক খাত থেকে এবং ব্যাংক বহির্ভূত যে খাতগুলো রয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া, এবং এখানে বলা হয় যে 1,37,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলা হয়েছে ঘাটতি মেটানোর জন্য, এবং বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে কিন্তু 1,27,200 কোটি টাকা। এই জায়গাটিতে যেটি বলা হয় যে যখন বৈদেশিক উৎস থেকে জিনিসটা দেখি মুন্নাফ, যে আসলে বৈদেশিক উৎস থেকে যে ঋণগুলো নেওয়া হয় সেখানে কিন্তু আবার একটা উল্লেখযোগ্য অঙ্কই কিন্তু এই যে চলমান অর্থবছরের ঋণ বা এর আগের যে ঋণ, সেই ঋণটা কিন্তু সরকারকে পরিশোধ করতে হয়। এখানে কিন্তু একটি সুদের একটি চাপ রয়েছে। আপনি যখন দেশীয় যে অভ্যন্তরীণ উৎস থেকে আপনি ঋণ নেবেন, সেই ঋণের চাপ কিন্তু বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে একটি সংকট তৈরি করবে, ফলে কিন্তু মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। এই জায়গায় মূল্যস্ফীতি যেমন বাড়বে, সুদের হারটা বেড়ে যাবে। আমরা যদি এই জিনিসটা বলতে পারি, অর্থাৎ মূল্যস্ফীতি বা মূল্যস্ফীতির হার, এই শব্দগুলো হয়তো সাধারণ মানুষ বোঝেন না। সাধারণ মানুষ আসলে অর্থনীতির এইসব যেই টার্ম, অর্থনীতির এইসব যে পরিভাষা, এই বিষয়গুলো মানুষ বোঝে না। তবে মানুষ আসলে যেটি বলতে যাচ্ছেন যে তারা বাজারে যে পণ্যটি কিনতে যাবেন, সেই পণ্যটি যেন তারা সহজভাবে বাজার নিয়ন্ত্রণে থাকে, তারা কম দামে কিনতে পারে। সেক্ষেত্রে এই যে আমরা অর্থনীতিবিদদের সঙ্গে নানাভাবে এই বাজেট নিয়ে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে বারবারই বলার চেষ্টা করছিলাম যে একটা বিষয়, যে আসলে বাজারে যখন আপনি যাবেন সেক্ষেত্রে আসলে ধনীর জন্য একটা পণ্যের দাম যেমন, গরিবের জন্য কিন্তু সেই দামটি তেমনই থাকে। অর্থাৎ আপনি যদি একই বাজারে কিন্তু একজন ধনী যখন যাবে, তিনিও কিন্তু আলুর কেজি যদি 50 টাকা দিয়ে কিনতে হয়, গরিবও কিন্তু আলুর কেজি 50 টাকা দিয়ে কিনতে হবে। আবার তাহলে এই যে নিম্ন আয়ের মানুষ, তাহলে তার জন্য এটি একটা বড় ধরনের একটি চাপ হয়ে যায়। সেই চাপ সামলানোর জন্যই কিন্তু বারবার বলা হচ্ছে যে আসলে সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে হবে এবং নানা ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, এইসব মৌলিক অধিকারগুলো তাদেরকে অন্তত পক্ষে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে নিশ্চিত করতে হবে। তো সব মিলিয়ে যদি আমরা একটু বলি যে আসলে এই জায়গায় যেই সার্বিকভাবে আমরা সরকারকে দেখছি, সরকার আসলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আসলে পড়তেই পারে যে আসলে মূল্যস্ফীতিকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে। কারণ আপনি জানেন যে গত বছরের মে মাসের এই দিনে আপনি যে পণ্যটা 100 টাকায় ক্রয় করেছেন, সেটি যদি এই মাসে এসে 110 টাকায় ক্রয় করতে হয়, তার মানে এখানে 10% মূল্যস্ফীতি হয়ে গেছে এর মধ্যে। এই হিসাবটা হয়তো সাধারণ মানুষ বুঝেন না। তারা আসলে যেটি চান যে তাদের বাজারে জিনিসপত্রের দাম কম থাকতে হবে, তারা যেই কৃষক যারা কাজ করেন তাদের আসলে সারের দাম কম হতে হবে, তারা যেই উৎপাদিত ফসল, সেই ফসলের ন্যায্য মূল্য তারা পাবেন, এবং এই সার্বিক বিষয়গুলো তারা চান। আর আরেকটি বিষয় আসলে এখানে আমরা বলে রাখি যে সরকার আসলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করতে যাচ্ছে, আমরা এবারের বাজেটে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত নানা সূত্রে আমরা যে তথ্যটি পেয়েছি যে আসলে 5,41,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আমরা যদি সরকারের যেই বাস্তবায়ন বা সরকার যে আসলে কতটুকু পেরেছে, সফলতার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে এই জায়গায় কিছুটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি সরকার। যে বরাবরই যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তার কাছাকাছি আসলে কখনোই যেতে পারে না। এর অনেক বড় একটি কারণ হচ্ছে, ধরুন আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন, অথবা যে কেউ, আমরা যারা নিম্ন মধ্যম আয়ের মানুষ বা মধ্যম আয়ের মানুষ, তারা যেই প্রতিষ্ঠানে চাকরি করে, সেই প্রতিষ্ঠানে চাকরি করতে হলে তাকে অবশ্যই করের আওতায় তাকে পড়তে হবে, টিন খুলতে হয়। সেই টিন খোলার পরে কিন্তু সেই বাজেট, সেই কর তিনি ট্যাক্স কিভাবে দিবেন সেটি অনেকেই বুঝেন না। ফলে কিন্তু এই যে টিন খুলেই কিন্তু তিনি বসে থাকেন। চাকরির সুবাদে কর্পোরেটের ক্ষেত্রে তিনি টিন খুলছেন, কিন্তু এর পরবর্তীতে উনি করের আওতায় আসছেন কিনা বা কর পরিশোধ করছেন কিনা, এটি কিন্তু ওই কোম্পানি আর অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি দেখভাল করছেন। অনেক সময় আমরা এটি দেখি যে যারা মধ্যম আয়ের মানুষ বা যারা বেতনের উপর নির্ভরশীল, তারা কিন্তু কর দেওয়া ছাড়া তারা তাদের বেতনটা পাবেন না। তাকে রিটার্ন জমা দিতেই হবে, এবং সেটি শূন্য রিটার্ন হলেও সেটিও কিন্তু তার কাগজটি কিন্তু অফিসে জমা দিতে হবে। কিন্তু তিনি যেই প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন, সেই প্রতিষ্ঠানের তো আসলে কোটি কোটি টাকা কর আসে, সে আসলে তার করগুলো পরিশোধ করছে কিনা, এটি একটি বড় বিষয়। আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান, সেই রেস্টুরেন্টে যখন আপনি যাবেন, আপনাকে কিন্তু ভ্যাট দিয়ে খাবারটি খেতে হবে, কিন্তু যে রেস্টুরেন্টের মালিক, যিনি ব্যবসা করছেন, তিনি আসলে সঠিকভাবে করটি পরিশোধ করছেন কিনা, সেটি বড় বিষয়। অর্থাৎ করকে একেবারে মধ্যম আয়ের মানুষের উপর চাপিয়ে না দিয়ে একেবারে করের আওতা বাড়ানোর জন্যই কিন্তু বারবারই বলা হচ্ছে যে করের আওতাকে যেন বাড়ায় এবং অনেক বেশি মানুষকে করের আওতা নিয়ে আসে, তাহলে কিন্তু সামগ্রিকভাবে করের চাপটা মানুষের উপর কম হবে। আপনার কাছে একটু শেষবারের মতো একটু জানতে চাই যে আমরা আসলে পরবর্তী সংবাদে হয়তো আরও বিস্তারিত কথা বলবো, যে বাজেটের আগে সাধারণত মন্ত্রিসভার একটি বৈঠক হয়, সেই মন্ত্রিসভার বৈঠক আমরা জানি যে এটি প্রধানমন্ত্রী কার্যালয় হয়, কিন্তু আজকে যে এটি সংসদ সচিবালয় হবে, এর আসলে মাহাত্ম্যটা কি, এটি কেন হয়? এর মহত্ব হচ্ছে যে মূলত যখন একটি ক্যাবিনেট বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু বিভিন্ন ধরনের নীতিগত অনুমোদন দেওয়া হয়, আইন পাশ করা হয়, হ্যাঁ, নীতিমালা পাশ করা হয়। সেই জায়গাটি থেকে এটি কিন্তু যখন সংসদ অধিবেশনে উত্থাপন করার কয়েকদিন আগে সেটি পাশ করা হয়, কিন্তু যেদিন বাজেট
পেশ করা হয়, বাজেটের যে ক্যাবিনেট বৈঠক হয় সেটি সেই দিন 2-3 ঘন্টা আগে কেন করা হয়? এটির কারণ হচ্ছে যে সরকার এই যে অনুমোদন দিবেন, বাজেট অনুমোদন দিবেন, বাজেটের কোনো তথ্য যাতে বাইরে প্রকাশ না পায়, বাইরে ছড়িয়ে না যায়, মানুষের কাছে আগেই যাতে প্রকাশ না পায়, সেই জন্য কিন্তু সরকার ঠিক বাজেটের কয়েক ঘন্টা আগেই এই মন্ত্রিসভার বৈঠক করেন এবং সেখানে কিন্তু অনুমোদন করেন এবং রাষ্ট্রপতিও সেখানে স্বাক্ষর করেন। স্বাক্ষর করার পরে কিন্তু অর্থমন্ত্রী সেটি পরবর্তীতে বাজেট অধিবেশনে সেটি প্রস্তাব করেন। এটি হচ্ছে মহত্ব, যে যাতে বাইরে সাধারণ মানুষের কাছে আগেই কোনো তথ্য প্রচার না হয়ে যায়। তথ্য প্রচার হয়ে গেলে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়ে মার্কেটে, বাজারে। সেখানে বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে যায়, গুজব ছড়িয়ে যায়, সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করতে পারে। আপনি যেটি বলছিলেন যে আসলে বাজেটের এই আজকের অধিবেশনের আগে এখানে একটি মন্ত্রিসভার বৈঠক হবে, সেখান থেকে বাজেট যে প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, আর সেটি মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন নেওয়ার পরেই কিন্তু সংসদের বাজেট প্রস্তাবনার জন্য অর্থমন্ত্রী যাবেন ব্রিফকেস হাতে এবং সেখানে আগেই কিন্তু চলমান অর্থবছরের সম্পূরক বাজেটটি পাশ করে নেওয়া হবে, এরপরই বাজেট বক্তৃতা শুরু করবেন। শম্পা, আমরা কথা বলছিলাম সহকর্মী মুন্না প্রসিদ সহ আমি, যে আসলে সার্বিকভাবে বাজেটের প্রস্তুতি কেমন, বাজেট আসলে কি কি থাকছে, অর্থমন্ত্রী কি ধরনের ছক কষছেন, সব মিলিয়ে এই হিসাব নিকাশগুলো আরও কতটা নিপুণভাবে তিনি ঘোষণা করেন সেটার জন্য আমাদেরকে আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। তো আমরা আছি সারাদিনই সংসদ সচিবালয়ে, পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবারও যুক্ত হব এবং বাজেটের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শম্পা, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে জানাতে সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন, তার সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ।